চলে এলাম বাংলা ব্যাকরণের 100টি এপিসোডের মধ্যে অষ্টম এপিসোড নিয়ে। আজকের এপিসোডের প্রথম প্রশ্ন, নিচের কোনটি অনুক্ত কর্তা? এখানে অপশান রয়েছে ঘণ্টা বাজে, মহাশয়ের আশা ভালো হয় নাই, একথা আমাকে শোনাতে চাইলেন, মেবারের আকাশ ক্রোধে গর্জন করছে। দেখুন কোথায় কোথায় আন্ডারলাইন করে রয়েছে, আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। সঠিক উত্তর হলো মহাশয়ের আশা ভালো হয় নাই, অর্থাৎ অপশান সি। এখানে বলা হয়েছে অনুক্ত কর্তা, অর্থাৎ কোনটাতে কর্তা অনুক্ত রয়েছে, অর্থাৎ উক্ত নেই, উল্লেখ নেই। এখানে বলা হয়েছে মহাশয়ের আশা ভালো হয় নাই, মহাশয়ের নিচে দাগ দেওয়া রয়েছে এবং মহাশয়টা কে সে ব্যক্তির কিন্তু উল্লেখ নেই, শুধু বলা হয়েছে তাকে সম্বোধন করা হয়েছে মহাশয় শব্দটির দ্বারা বা মহাশয় পদটির দ্বারা। মহাশয় কিন্তু একটা এখানে সম্বোধন পদ, কর্তা কিন্তু নয়। স্বাভাবিকভাবে এটা কিন্তু অনুক্ত কর্তার উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন, বট গাছ এর ব্যাসবাক্য হলো, দেখুন এখানে আন্ডারলাইন একটা করা হয়ে গেছে, এটা ভুলবশত হয়েছে, এটা কেটে দেবেন কেমন, এটা আন্ডারলাইনটা হবে না। বট নামক গাছ, অপশান রয়েছে বটের গাছ, বট যে গাছ, যে বট তাই গাছ। কোনটা হবে সঠিক উত্তর? দেখুন এখানে ব্যাসবাক্য আমাদেরকে কিন্তু পরিষ্কারভাবে ভালোভাবে বুঝতে হবে। ব্যাসবাক্য যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা সমাসটা নির্ণয় করতে পারবো না। দেখুন বট গাছ, এখানে প্রত্যেকটাই কিন্তু কাছাকাছি রয়েছে, ভুল করে ফেলার সম্ভাবনা সব থেকে বেশি। বট যে গাছ, এটা কিন্তু প্রথম কথা এটা হবে না, প্রথমেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। তাহলে কোনটা হতে পারে? দেখুন অনেকে যদি একটু ভালো করে বোঝেন যে বটের গাছ, এটাও কিন্তু হবে না, সমস্যার সৃষ্টি হয়। বট নামক গাছ, যা বট তাই গাছ, এই দুটোর মধ্যে কিন্তু সঠিক উত্তর হলো বট নামক গাছ, এটাই হচ্ছে বট গাছ, অর্থাৎ অপশান এ এখানে সঠিক উত্তর। ব্যাসবাক্য যথাযথভাবে বুঝতে হবে, এক্ষেত্রে একটাই উপায় রয়েছে, ব্যাসবাক্য এবং সমাস এগুলো কিন্তু পরপর রিডিং দিতে হবে। যে কোনো ব্যাকরণ বই দেখে, সেটা একটু অথেন্টিক হলে ভালো হয়, সেই সকল বই দেখে একটু রিডিং দিতে হবে ব্যাসবাক্যগুলো। একটি সমাসের ব্যাসবাক্যে ভাঙলে কি হচ্ছে, কিংবা একটা ব্যাসবাক্য থেকে সমাসটা কি দাঁড়াচ্ছে, সেগুলো একটু ব্যাকরণ বই দেখে প্র্যাকটিস করতে হবে, তাহলেই চলবে। সমাস দেখে ব্যাসবাক্য তৈরি করা, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করছে। যতটা রিডিং দেবেন ব্যাকরণ বই দেখে তার উপর ডিপেন্ড করছে, আর সেটা কোন ধরনের সমাসের উদাহরণ সেটা আপনাকে ব্যাকরণ থেকে শিখতে হবে, ক্যালকুলেশন করতে হবে, অ্যানালিসিস করতে হবে। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো, এখানে দেখুন কিছু কিছু জায়গায় আন্ডারলাইন করে দেওয়া হয়ে গেছে, এই আন্ডারলাইনগুলো কিন্তু হবে না, কেমন? মিশ্র, শর্ত সাপেক্ষ, নঅর্থক নাকি প্রশ্নবাচক? সঠিক উত্তর রয়েছে অপশান সিতে। দেখুন আমরা এখানে অপশান তো উত্তর দিয়েই রেখেছি অপশানের পাশাপাশি। নির্দেশক বাক্য দুটি ভাগে ভাগ করা হয়, সদর্থক আর একটা হয় নঅর্থক। আমরা এখানে শ্রেণী বলতে নঅর্থকটা পাচ্ছি, সদর্থক এখানে পাচ্ছি না, তাই এটা কিন্তু এখানে নঅর্থক হলো সঠিক উত্তর। নির্দেশক বলতে যে কোনো বিষয়কে যখন নির্দেশ করা হয়, কোনো বাক্যে কোনো কিছু যখন নির্দেশ করা হয় তখন তাকে নির্দেশক বাক্য বলা হয়। আমরা বিগত দিনের এপিসোডে নির্দেশক বাক্যর একাধিক উদাহরণ পেয়েছি এবং আগত সামনের বিভিন্ন এপিসোডেও কিন্তু আমরা পাবো। আপনারা একটু ধৈর্য সহকারে, খুব বেশি সময় নেব না, খুব অল্প সময়ের মধ্যে আমরা এপিসোডগুলোতে বিভিন্ন ব্যাকরণের প্রশ্নগুলো আলোচনা করব এবং এগুলো বিগত দিনে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায়, এমনকি সিলেবাসের মধ্যে পরীক্ষায় যে সকল অর্থাৎ ডিগ্রি কলেজের পরীক্ষাগুলোতেও এসেছে, আগামী দিনেও আসার সম্ভাবনা বেশি রয়েছে। সেইগুলো থেকেই বেছে বেছে কিন্তু আমরা আপনাদের নিকট এই মুহূর্তে বিভিন্ন এপিসোডের মাধ্যমে বা 100টি এপিসোডের মাধ্যমে উপস্থাপন করব। আপনারা যদি এই 100টি এপিসোড সংগ্রহ করে রাখতে পারলে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যান, সেখান থেকেও পেয়ে যাবেন একদম উত্তর সহ, যেমনটা আপনারা এই মুহূর্তে পেজে দেখছেন, সেখান থেকেও কিন্তু অতি সহজে সংগ্রহ করে রাখুন, মাঝে মাঝে প্র্যাকটিস করুন, চর্চা করুন, দেখবেন এই প্র্যাকটিস করার মধ্য দিয়েই কিন্তু আপনি পেয়ে যাবেন। বাচ্য হলো বাক্যের, এখানে শূন্যস্থান পূরণ করতে বলা আছে, ড্যাশ ক্রিয়ার প্রকাশভঙ্গির এক বিশেষ রূপ। বাচ্য হলো বাক্যের সমাপিকা ক্রিয়ার প্রকাশভঙ্গির এক বিশেষ রূপ। আমরা জানি সমাপিকা ক্রিয়া তাকেই বলা হয় যে ক্রিয়ার অর্থ সম্পূর্ণ হয়, বাক্যে যে ক্রিয়ার অর্থ সম্পূর্ণ হয়। যেমন ধরুন বলা হলো সকাল থেকে বাদল হলো, ফুরিয়ে এলো বেলা,
এখানে কিন্তু সমাপিকা ক্রিয়া রয়েছে, কিন্তু যদি বলা হতো সকাল থেকে বাদল হলো, এই হলো নিচে দাগ দিয়ে রেখে দেওয়া হতো এবং আর কিছু বলা হলো না, তাহলে সেই হলোটা হচ্ছে তখন অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ বাক্যের অর্থটা সম্পূর্ণ হয়নি। তাহলে সকর্মক অকর্মক কি এটাও একটু বলে দিই। সকর্মক অর্থাৎ যে ক্রিয়ার কর্ম রয়েছে, বাক্যস্থিত যে ক্রিয়ার কর্ম উপস্থিত তাকে বলা হয় সকর্মক, বাক্যস্থিত যে ক্রিয়ার কর্ম অনুপস্থিত তাকে বলা হয় অকর্মক। এখন তাহলে কর্ম কি? ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হচ্ছে কর্ম। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। 5 নম্বরে রয়েছে সম্বন্ধ তৎপুরুষ ব্যাসবাক্যে যে বিভক্তি থাকে। এখানে কি কি অপশান রয়েছে দেখতেই পাচ্ছেন, সঠিক উত্তর বলে দেব। সঠিক উত্তর রয়েছে অপশান বি, অর্থাৎ র বা এর। বয় চন্দ্রবিন্দু হয়ে গেছে, এগুলো সেভ করার সময় সমস্যা হয়। র বা এর সম্বন্ধ তৎপুরুষ ব্যাসবাক্যে যে বিভক্তি থাকে, কি থাকে? র বা এর। বেশ, পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। ভবদীয় প্রকৃতি প্রত্যয় করলে কি হয়? সঠিক উত্তর অপশানে এতে রয়েছে, ভবৎ যোগ ইয়। অনেকে কিন্তু ভব যোগ স্নেহ করে ফেলেন, এটা কিন্তু হবে না, সে কারণে এখানে অপশানটা রাখা হয়েছে। সঠিক উত্তর ভবৎ যোগ ইয়। উপমান কর্মধারয়ের পূর্বপদ হল কি হবে? বিশেষ্য। উপমান কর্মধারয়, উপমান, উপমেয়, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিগত এপিসোডে আলোচনা করেছি। আপনারা সেই এপিসোডে চলে যান, চলে গিয়ে কিন্তু ভালোভাবে সেখানে দেখতে পাবেন। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, সময় দীর্ঘ হয়ে যাচ্ছে। বিভক্তির পরিপূরক হিসেবে কাজ করে কি? অপশান সি এখানে সঠিক উত্তর, অর্থাৎ ক এবং খ উভয়ই সঠিক। ক্রিয়াজাত অনুসর্গ এবং শব্দজাত অনুসর্গ বিভক্তির পরিপূরক হিসেবে কাজ করে, কেননা বিভক্তির কাজ চালায় অনুসর্গ, তাই তো? এটা আমরা জানি। এই অনুসর্গ কিন্তু একটা অব্যয়, কেমন? বিভক্তির কাজ চালায়, মানে বাক্যের মধ্যে বিভক্তির অভাব পূরণ করে এবং এটি শব্দের পরে বসে, আগে নয়, কেমন? এই বিভক্তি আর অনুসর্গের মধ্যে কিন্তু পার্থক্য আছে, অনুসর্গ উপসর্গের মধ্যে পার্থক্য আছে, সেগুলো জানতে হবে। আমরা আগামী এপিসোডে বিভিন্ন কোয়েশ্চেনের সময় আলোচনা যখন করব, সেখানে কিন্তু এগুলো আরও ডিটেলস আলোচনা করব। আপনারা ভিডিওটি লাইক, প্রয়োজনের সাথে শেয়ার করার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদের বিশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের আস্থা দিচ্ছি। এই 100টা এপিসোড যদি আপনারা রেগুলার ফলো করেন, প্রতিটা এপিসোড ফলো করেন, আপনারা কিন্তু ব্যাকরণে অনেকটাই এগিয়ে যাবেন আপনাদেরই বন্ধুদের থেকেও। সামনেই তো সমিতির বার্ষিক অধিবেশন। রেখাঙ্কিত পদটি যে ধরনের বিশেষ্য। এখানে সমিতি, এখানে কী রয়েছে? ভাববাচক, গুণবাচক, সংজ্ঞাবাচক, সমষ্টিবাচক। সংজ্ঞাবাচক অনেকে করে ফেলেন, যেহেতু একটা প্রতিষ্ঠানের নাম বলা হচ্ছে, যেহেতু একটা নাম বোঝাচ্ছে, কিন্তু না, আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা ভাববাচক হবে না, এটা গুণবাচক হবে না, কিন্তু সংজ্ঞাবাচক হতে পারে, এই ব্যাপারটা কিন্তু মাথাকে গুলিয়ে দেয়। কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, সমিতি হলো একটি সমষ্টিবাচক, কেননা সভা, সমিতি, ক্লাব, জনসভা, জনসমাবেশ, বিদ্যালয়, এগুলো কিন্তু একজনকে নিয়ে হয় না, অনেকজনকে নিয়ে হয়। পঞ্চায়েত, এগুলো কিন্তু অনেকজনের সমষ্টি, কেমন? সে কারণেই আন্ডারলাইন যেটাই করা হয়েছে সমিতি, অর্থাৎ সামনেই তো সমিতির বার্ষিক অধিবেশন। রেখাঙ্কিত পদটি অর্থাৎ সমিতি পদটি কোন ধরনের বিশেষ্য? আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা বিশেষ্য, নাম বোঝাচ্ছে, কিন্তু সেটা কোন প্রকার বিশেষ্য? না, এটা সমষ্টিবাচক বিশেষ্য। আজকের এপিসোডের শেষ প্রশ্ন, আমাদেরকে বাম দিকে স্তম্ভের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাতে হবে। কি রয়েছে বাম দিকে? আমাকে নিয়ে গল্প লিখেছে, ছেলেরা বেশ আমোদ পাবে, আমরা পড়াশোনা করছি, ওই পথ ধরে তারা যাচ্ছিল। ডান দিকে রয়েছে সামান্য ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ, ঘটমান অতীত, ঘটমান বর্তমান, অর্থাৎ এখানে ক্রিয়ার কালগুলো চিহ্নিত করতে বলা হচ্ছে। আমাদেরকে এর মধ্যে দেখবেন এই চারটের মধ্যে সহজ কোনগুলো রয়েছে একটু খুঁজে নিতে হবে। এখানে ক্রিয়ার কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটের মধ্যে খুঁজে নিতে হবে। আমাদেরকে দেখতে হবে কাল কীভাবে চিহ্নিত। এই দেখুন এখানে পাবো, বুঝতে পারছি যে ভবিষ্যৎ, করছি তার মানে বর্তমান,
যাচ্ছিল অর্থাৎ অতীত, লিখেছে এটাও কিন্তু অতীত। এবারে আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে। দেখুন, ওই তারা পথ ধরে যাচ্ছিল অর্থাৎ অপশান ডি এর কথা আমরা বলছি। ওই পথ ধরে তারা যাচ্ছিল অর্থাৎ আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা অতীত। তাহলে এখানে দেখুন অপশানের মধ্যে রয়েছে অতীত, কিন্তু পরীক্ষাতে আপনারা এইভাবে কিন্তু এতটা সহজে পাবেন না যতটা সহজ এখানে দেখাচ্ছি। তাহলে এখান থেকেই কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারছেন যেটা ঘটমান অতীতের অন্তর্গত। কিন্তু অতীত আমরা বুঝতে পারছি, কিন্তু ঘটমান হচ্ছে কেন এটা শুধু একটু বুঝতে হবে, কেননা পরীক্ষায় এভাবে কিন্তু আপনি পাবেন না। কেননা দেখুন এখানে পুরাঘটিত বর্তমান আছে, ঘটমান বর্তমান আছে, তাহলে এই দুটোর মধ্যে কী করে ক্যালকুলেশান করবেন? এটা নাই করবেন এই দুটোর মধ্যে। সেজন্যই একটু বিস্তারিত বা সংক্ষেপে একটু আলোচনা করে নেওয়া দরকার। বলা হচ্ছে ওই পথ ধরে তারা যাচ্ছিল অর্থাৎ কিছুক্ষণ ধরে যাচ্ছিল অর্থাৎ কন্টিনিউ কাজটা করছিল, এবং সেটা কি অতীতে। তাহলে আমরা জানি অতীতে কোনো কাজ কিছুক্ষণ ধরে ঘটলে, কন্টিনিউ ঘটলে, তখন তাকে বলা হয় ঘটমান অতীত। তাই ওই পথ ধরে তারা যাচ্ছিল অর্থাৎ কিছুক্ষণ ধরে অতীতে কাজটা ঘটছিল, তাই এটা হলো ঘটমান অতীতের উদাহরণ। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? আরেকটা দেখব, আমরা পড়াশোনা করছি অর্থাৎ বর্তমানে, এবং বলা হচ্ছে কি আমরা পড়াশোনা করছি বর্তমান বুঝতে পারলাম, কিন্তু সেটা পুরাঘটিত বর্তমান না ঘটমান বর্তমান কোনটা সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি না। এবারে আমরা বুঝতে পারবো, একটু আলোচনা করে নিই। আমরা পড়াশোনা করছি অর্থাৎ বর্তমানে চলছে কাজটা, বর্তমানে কাজটা চলছে, তাহলে এটা কি বর্তমানে কাজটা চলছে বা ঘটছে অর্থাৎ এটা ঘটমান বর্তমান। বর্তমানে কোনো কাজ চলমান অবস্থায় থাকলে বা ঘটছে তখন তাকে বলা হচ্ছে ঘটমান বর্তমান। এবারে দেখে নেব বাকি দুটো। পরীক্ষায় দুটো মেলাতে পারলেই দেখবেন মিলে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় 3টে পর্যন্ত মেলাতে হয়, তারপরে উত্তরে পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না। ছেলেরা বেশ আমোদ পাবে, পাবেটা কি ভবিষ্যৎ, আমরা পরিষ্কার বুঝতে পারছি। আর এখানে অপশানের মধ্যে একটাই মাত্র রয়েছে, সরাসরি উত্তর দিয়ে দেবো, কিন্তু এখানে বলা হচ্ছে সামান্য ভবিষ্যৎ। সামান্যটা কেন বলা হচ্ছে একটু দেখে নিই। ছেলেরা বেশ আমোদ পাবে অর্থাৎ কিছুক্ষণ পরেই পাবে, কাজটা যে করছে ছেলেরা বেশ আমোদ পাবে অর্থাৎ কিছুক্ষণ পরেই এর ফলটা পাবে, অর্থাৎ কিছুটা ভবিষ্যৎ, দীর্ঘদিনের ভবিষ্যৎ নয়, কিছুক্ষণ পরেই যে ঘটনাটা ঘটবে অর্থাৎ আমোদ পাবে সেটা সামান্য কিছু পরেই এই ভবিষ্যৎকালের ঘটনাটা ঘটবে, তাই এটা সামান্য ভবিষ্যৎ বা সাধারণ ভবিষ্যৎ। বাকি একটাই রয়েছে অপশান 2 রোমান হরফের, এটাই তো হয়ে যাচ্ছে, কিন্তু তবু একটু আমরা আলোচনা করব। আমাকে নিয়ে গল্প লিখেছে, আমরা বুঝতে পারছি আমাকে নিয়ে গল্প লিখেছে অর্থাৎ লিখেছে এবং তার প্রভাব এখনও আছে। পুরাঘটিত বর্তমান কখন বলা হয়? কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং তার প্রভাব এখনও রয়েছে, এবং এখানে বলা হচ্ছে আমাকে নিয়ে গল্প লিখেছে অর্থাৎ চিঠি কবিতা, অর্থাৎ এখানে কিছুক্ষণ আগে কাজটি ঘটেছে, সে এইমাত্র কলকাতায় গিয়ে পৌঁছলো, কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটেছে এবং তার প্রভাব এখনও আছে। স্বাভাবিকভাবে এটা কিন্তু পুরাঘটিত বর্তমানের উদাহরণ, কেননা পুরাঘটিত বর্তমানে তাকেই বলা হয় কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটেছে এবং তার প্রভাব এখনও রয়েছে। এই যে প্রভাবটা এখনও রয়েছে, বর্তমানে রয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পুরাঘটিত বর্তমান। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? তো এই 10টা প্রশ্ন আমরা বিগত দিনের ন্যায় এবারেও আলোচনা করলাম। আগামী দিনে এরকমই আরও বিভিন্ন প্রশ্ন আসবে, আপনারা প্রতিটা এপিসোড ভালোভাবে ফলো করুন, পারলে খাতায় নোট ডাউন করে রাখুন, সেগুলি মাঝে মাঝে চর্চা করুন, সংগ্রহ রাখুন। এই 100টা এপিসোডে যতগুলো কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব ব্যাকরণ থেকে বিভিন্ন টপিক্সের ওপর, সেগুলোই কিন্তু পরীক্ষায় তার মধ্যে থেকেই একটা না একটা আপনারা পাবেন, একটা না অধিকাংশই পাবেন। পরীক্ষায় যা আসবে এর মধ্যে থেকেই আসবে, সেরকমভাবেই আমরা ক্যালকুলেশন করে সংগ্রহ করে আপনাদের সামনে একে একে উপস্থাপন করছি। এ ব্যাপারে আপনাদের কিছু মতামত থাকলে, কিছু জানার থাকলে, কিছু কমেন্ট করার থাকলে নির্দ্বিধায় জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন। স্টিল নাও স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।